নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে। সুপ্রভাত বাংলাদেশ, শুভ সন্ধ্যা লস অ্যাঞ্জেলেস। জাহান হাসান পরিচালিত ও ময়ূক মিডিয়া এবং চ্যানেল আই প্রযোজিত ভোর হলো দোর খোলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ শুভেচ্ছা। আমি ইমতিয়াজ হাসান সোহেল। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে এক সম্পূর্ণ নতুন সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধ গড়ে তোলার মানুষেই আমাদের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান জুড়ে থাকবে প্রাচ্য ও পাশ্চাত্যের মানুষের কথা, জীবনের সংলাপ। বিনিসুতোর মালায় গাঁথার উদ্দেশ্যে একদিকে পাশ্চাত্য যেমন উন্মোচন করবে তার মন, মনন ও ভাবের দ্বারখানি, প্রাচ্য তেমনি উন্মোচন করবে অপার ঐতিহ্যের মহিমায় মণ্ডিত তার দ্বারখানি পাশ্চাত্যের জন্যে। এমনি করে এক একটি নতুন ভোরে উন্মোচিত হবে নতুন নতুন দ্বার, সমৃদ্ধ হবে সভ্যতার দুই ধার, রচিত হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে মহামিলনের এক যুগোপযোগী আলোকিত সেতুবন্ধ। ভোর হলো দোর খোলো। দর্শক, আমার সামনে যে ভাইয়েরা বসে আছেন তারা আসলে যথেষ্ট সমাজ সচেতন এবং রাজনীতি সচেতনও বটে, কারণ এরা প্রত্যেকেই একটি রাজনৈতিক দলের সদস্য। আপনারা ইতিমধ্যেই তাদের পরিচয় পেয়েছেন। এদের কাছে, আপনাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন হবে যে যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশের যে সমস্ত নাগরিক আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেছেন, সেই বাংলাদেশি আমেরিকানদের সম্পৃক্ত হওয়াকে আপনারা কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় স্থানীয় রাজনীতিতে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন আছে কি, এবং থাকলে তা আমরা কিভাবে সম্পৃক্ত হতে পারি, এবং তা প্রবাসে আমাদের অবস্থানকে, যুক্তরাষ্ট্রে আমাদের অবস্থানকে কিভাবে সাহায্য করতে পারে, এবং এতে করে আমাদের দেশের স্বার্থ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ কোনোভাবে কি রক্ষিত বা উপকৃত হতে পারে? এ বিষয়টি যদি আপনারা একটু একটু করে বলেন। আমরা প্রবাসে দু ধরনের আমরা জনগণ বসবাস করি বাংলাদেশ থেকে, এবং কেউ কেউ বিদেশে যে দেশে বসবাস করেন সে দেশের নাগরিক, এবং আরেক ধরন যারা, তারা কেউ নাগরিক হননি, তারা এখনও বাংলাদেশের নাগরিক। সেজন্য যারা এখনও বাংলাদেশের নাগরিক এবং যারা এখনও বিদেশের নাগরিক হননি, এই দু দলই কিন্তু বাংলাদেশেরই সন্তান। তো এরা একইভাবে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের জন্য উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারে। প্রশ্ন হচ্ছে যে কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, কিভাবে অনুদানগুলো বা তাদের কন্ট্রিবিউশনগুলো করবে, এই ফরম্যাটটা তৈরি করতে পারলেই দেশের জন্য কিছু করা সম্ভব। আপনাদের কাছে আমার এবারের প্রশ্ন হবে এরকম যে প্রবাসে আমরা যে সমস্ত বাংলাদেশি আছি তারা কি বাংলাদেশের গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে কোনো ধনাত্মক ভূমিকা পালন করতে পারেন? যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, আমরা কোনো গঠনমূলক ভূমিকা পালন করতে পারি বাংলাদেশের রাজনীতি তথা সমাজনীতির ক্ষেত্রে, তা কি করে, এবং তা কি করে বাংলাদেশের রাজনীতিতে একটা ধনাত্মক অবদান রাখতে পারে বলে আপনারা মনে করেন? অবশ্যই আমরা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারি। যদি সরকার মনে করেন তাহলে অবশ্যই আমাদের কথা শুনতে পারেন, কিন্তু প্রবাসে বসে আমরা যা বলছি তারা কি শুনতে পাচ্ছেন কি না, এটি আমার প্রশ্ন এবং সন্দেহ। এই জন্য যেমন আমেরিকাতে দেখা গেছে একটা কংগ্রেসম্যান কি বলছে তারা অত্যন্ত সুন্দরভাবে শুনছেন, একটা সিনেট মেম্বার কি বলছেন শুনছেন, একটা মেয়র কি বলছেন শুনছেন, তারা অত্যন্ত সুন্দর সহকারে, তারা সুন্দর মনোভাব নিয়ে তাদের কথাগুলো শুনছেন। কিন্তু আমাদের অতীতের সরকারগুলোতে দেখা গেছে যে তারা আমাদের কোনো
কথাই মনোযোগ সহকারে শুনছেন কিনা, পাত্তা দিচ্ছেন কিনা, এটা আমার সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি আমার প্রশ্ন। এবং আমরা অবশ্যই এখানে বসে যদি তারা আমাদেরকে উৎসাহিত করতেন তাহলে আমরা আরো অনেক কিছু আমরা সুন্দর ধারণা আমরা দিতে পারতাম বাংলাদেশ সরকার কি বিদেশের মাটিতে বসে। ধন্যবাদ। রাজা ভাইয়ের উত্তর শুনে যে কথা মনে হলো, উনি বোধহয় ফ্র্যাঙ্কলি বলছি একটু একপেশে ভাবে সরকারের উপর দায়িত্বটাই বর্তিয়ে দিলেন। কিন্তু সরকার ছাড়া আমার জানতে ইচ্ছা করছে যে আপনাদের কারো মনের মধ্যে কি এমন কোনো অনুরণ হয় না যে আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে সরকারের বাইরে, যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিজন যারা দেশে আছেন তাদেরকে কেন আমরা সচেতন করি না? হ্যাঁ, যদি তাদেরকেও সচেতন করার প্রয়োজন থেকে থাকে বলে আমরা মনে করি। তো এ বিষয়ে আপনারা কিছু বলবেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব দেওয়ার। আজকে আমরা যারা প্রবাসে রয়েছি, আমার প্রশ্ন হলো, আমরা প্রবাসে থেকে বাংলাদেশের গঠনমূলক রাজনীতিতে আমরা নানাভাবে অবদান রাখতে পারি। যেমনটি আমরা রেখেছিলাম আমাদের ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, যেমনটি রেখেছিল আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা। তো আজকে আমরা সেই অতীত থেকে শিক্ষা নিয়ে আজকে যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, শিক্ষার সমস্যা, এক কথায় আজ ৩৪ বছর বাংলাদেশের স্বাধীনতা, আমাদের যে জায়গায় থাকার কথা ছিল, অত্যন্ত দুঃখজনক যে আমরা সেই জায়গায় আজ নেই। ব্যর্থতায় এবং রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, নানাভাবে সমস্যায় আজকে আমার বাংলাদেশ জর্জরিত। আমি মনে করি এই সমস্যায় আমরা যারা প্রবাসে আছি, আমরা এখান থেকে নিজেরা সুসংগঠিত হয়ে আমরা এখান থেকে স্লোগান তুলতে পারি। আমরা এখান থেকে অর্থনৈতিক বলেন, আমাদের সবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের সবাই ওখানে রয়েছে। আমরা এখান থেকে সরাসরি সবার সঙ্গে যোগাযোগ রেখে এই সমস্যার যে সঠিক সমাধান, সেই প্রসঙ্গে আমরা, একটা কথা আছে, প্রচারই প্রসার। আমরা যদি সঠিক সমস্যা উদ্ঘাটন করে সেই সমস্যার সমাধান কোন পথে আসতে পারে, সেই স্লোগান, শুধু স্লোগানই নয়, দরকার পড়লে অর্থনৈতিকভাবে সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা এখান থেকে যদি আমরা প্রবাসীরা বাংলাদেশে পৌঁছাই এবং বাংলাদেশের এই সমস্যার সাথে আমরা একাত্মত হয়ে আমরা চেষ্টা চালাই, আমার মনে হয় যে আমরা অনেকাংশে এই সমস্যার সমাধান করতে পারবো বলে আশা রাখি। এবং সবচেয়ে বড় সমস্যা আজকে বাংলাদেশে আমি মনে করি দুই ধারার রাজনীতি, একটি হলো স্বাধীনতার পক্ষ আর একটা বিপক্ষ। এটাই বাংলাদেশের প্রধান সমস্যা। আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাঙালি জাতির কাছে আমার একটি আবেদন আমি রাখতে চাই প্রবাস থেকে, যে আবেদনটি হলো এই, যে আমি মনে করি যে সমস্যা শুধু একটি জায়গায়। আসেন আমরা দলমত নির্বিশেষে সকল বাঙালি জাতি যেমনটি ৭১-এ একত্রিত হয়েছিলাম, আমরা আসেন বাংলাদেশের এই সমস্যায় আমরা আবারও সবাই একত্রিত হয়ে
একটি স্লোগান এ আসি আমরা যে 1947 সন থেকে 1971 পর্যন্ত বাঙালি জাতি বিভিন্ন পর্যায়ে যেভাবে নির্যাতন ভোগ করেছে, যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, সেই যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের যে সেই পবিত্র মূল্যবান ইতিহাস, সেই ইতিহাসকে আমরা সম্মান প্রদর্শন করে ইতিহাসকে বিকৃত করার, যারা আজকে ইতিহাসকে বিকৃত করে বেড়াচ্ছে, আসেন আমরা বাঙালি জাতি একত্রিত হয়ে তাদের চিহ্নিত করি এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে তাদের শেষ করার প্রচেষ্টা চালাই। আমরা যদি বাঙালি জাতি আবারও একত্রিত হয়ে এই যে ঘাতক স্বাধীনতা বিরোধীরা আজকে যে চক্রান্ত বাংলাদেশে চালাচ্ছে, তাদেরকে যদি আমরা রাজনৈতিকভাবে উৎখাত করতে পারি, আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা, একজন সাধারণ বাঙালি হয়ে আমি বলতে পারি ইনশাল্লাহ আমাদের সার্বিক সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। আমরা আসেন, আমরা সেই পবিত্র আমানত, আমাদের সেই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে আমাদের ইতিহাস, কারণ যে কোনো জাতি যদি জাতির ইতিহাসকে মূল্যায়ন না করে, ইতিহাসকে সম্মানিত না করে, সেই জাতি কখনো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে না বলে আমরা মনে করি। বাংলাদেশের গঠনমূলক রাজনীতিতে প্রবাস থেকে আমরা যে ভূমিকা নিতে পারি, সে ভূমিকাটা কি এরকম কিছু হতে পারে যে পরমত সহিষ্ণুতার একটা ব্যাপার আমরা যাতে সেখানে চর্চা করতে পারি, অর্থাৎ টলারেন্স অফ দ্য ওপিনিয়ন অফ আদার্স, যেটা আমরা এই দেশে, হ্যাঁ, মার্কিন মূল্যকে যেটা আমরা দেখতে পাই, যার যা খুশি বলতে গেলে অনেকটা তাই তারা রাজনৈতিক অঙ্গনে চর্চা করতে পারেন, বলতে পারেন, যেটা আমরা দেখতে পাই। আমি আসলে এই পরমত সহিষ্ণুতার ব্যাপারটিতে গণতান্ত্রিক অধিকারের একটি উপাদান পরমত সহিষ্ণুতা। যাই হোক, তো বলা যায় ব্যাপকভাবে বা একেবারে কনডেন্স ভাবে যে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করলেই ব্যাপারটা ঘটতে পারে নিশ্চয়ই। কিন্তু আমি আরেকটি দিকে আলোকপাত করার সুযোগ নিতে চাই। এই মুহূর্তে বিদেশে যারা থাকেন, বেশিরভাগ আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি, ফার্স্ট জেনারেশন বলবো বেশিরভাগ, এবং তারা সকলেই খেটে খাওয়া মানুষ। খুব কম পার্সেন্টেজ হচ্ছেন প্রফেশনাল এবং তারা খুব ভালো ধরনের চাকরি করেন। তো বেশিরভাগ মানুষ যখন সারাদিন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করে ঘরে ফেরেন, তখন আর খুব একটা কিছু করার সুযোগ তাদের থাকে না। তো এক্ষেত্রে যদি খুব সংগঠিতভাবে কমিউনিটির লিডার্সদের মাধ্যমে অথবা সরকারিভাবে হতে পারে, হাই কমিশন বা কনসাল জেনারেলের অফিস থেকে একটা গাইডলাইন দেওয়া যায় যে এইভাবে আপনারা আমাদের দেশের জন্য বিদেশে থেকেও এইভাবে কন্ট্রিবিউট করতে পারেন, আমার মনে হয় ভালো হয়, সময়টাও বাঁচে এবং একটু সাংগঠনিকভাবে ব্যাপারটা। তাহলে ভাই আমি আবারও আপনাকে ইন্টারভিন করব বিনয়ের সাথে। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা কেউ কেউ বোধহয় একান্তভাবে সরকারের উপর দায়িত্ব চাপিয়ে দিতে চাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের নিজের পরিবার পরিজন যারা দেশে আছে, তাদেরকে কি আমরা বলতে পারি না যে পরমতের প্রতি আরেকটু সহিষ্ণু হতে, টলারেন্ট হতে, যাতে অন্যের মতটাকে আমরা শ্রদ্ধা করতে পারি? নিশ্চয়ই বিনয়ের সাথে আমিও বলছি, এর মাধ্যমেই কিন্তু সুষ্ঠু রাজনৈতিক চর্চা কি হতে পারে না? নিশ্চয়ই। আমার মনে হয় যে প্রথমে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি, তাহলেই অন্য কিছু করা সম্ভব। এখানে প্রবাসে যারা বেশিরভাগ যারা চেষ্টা করছেন, নিজে দাঁড়াতে চেষ্টা করছেন এবং তারপর কিছুটা সময় তার নিজের পরিবারে ব্যয় করার চেষ্টা করছেন। তারপরে যদি কিছুটা সময় থাকে, খুব সংক্ষিপ্ত সময় থাকবে, সেই সময়টাই কন্ট্রিবিউট করার চেষ্টা করবে দেশের জন্যে, অন্যদের জন্যে। আমি আরেকটি ভুল সংশোধন করে দিতে চাচ্ছি যে আমি বলেছি দুটো জিনিস, কমিউনিটির নেতাদের মাধ্যমে, নেতা নেত্রীদের মাধ্যমে, অথবা সরকারি যন্ত্র যেগুলো আমাদের সহজলভ্য এদেশে, যেমন কাউন্সিল অফিস অথবা হাই কমিশন, এদের মাধ্যমে আমরা দেশের জন্য কিছু করতে পারি। গাইডলাইনটা দরকার।
এবং সময় সংক্ষিপ্ততার জন্য এটি একটি সাংগঠনিকভাবে যদি তৈরি হয়ে আসে তাহলে করতে সুবিধা হয়। এটাই আমার বক্তব্য ছিল। বেশ, তো ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমার সর্বশেষ প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় রাজনীতিতে আমরা অনেকেই যুক্তরাষ্ট্রের হয়তো নাগরিকত্ব গ্রহণ করেছি, আমাদের মধ্যে অনেকেই আছেন। যুক্তরাষ্ট্রীয় রাজনীতিতে এই বাংলাদেশি আমেরিকানদের, বাংলাদেশি যে সমস্ত নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তাদের যুক্তরাষ্ট্রীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা কতটুকু আছে বলে আপনারা মনে করেন, বা এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে করেন? সেটা কমিউনিটির স্বার্থে হতে পারে, সেটা নিজেদের স্বার্থে হতে পারে, সার্বজনীনভাবে বাংলাদেশকেও পরিচিত করানোর জন্য হতে পারে। আমরা যারা প্রবাসে আছি এবং দেশের কথা ভাবি, তাদের আমি বলবো আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে দেশের জন্য যদি কিছু করার থাকে এদেশে বসে, তবে আমাদেরকে এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত অবশ্যই হতে হবে। কারণ এদেশ থেকে আমরা যত কিছু চাইবো দেশের জন্য, তা একটা লবিং আছে এখানে, যার জন্য সেই পথে রাজনীতির পথে আগাতে হবে। এখানকার কন্ট্রোলম্যান আছে, যে কোনো যেই লিগাল প্রসিডিউর আছে, যারা আমাদের ককাজ, বাংলাদেশ ককাজ আছে, এদের যারা সদস্য তাদের সাথে সম্পৃক্ত হতে হবে। এবং এদের যখন এই দেশে ইলেকশন আসে তখন তাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে, যে আমরা যারা এখানে ভোটার আছি তাদের সাথে যোগাযোগ রক্ষা করব এবং তাদের সাথে সম্পৃক্ত হলেই তাদের কাছে আমরা আবেদন করতে পারি যে দেশের জন্য যে কি করা যায়, তাদের কাছে সেই জিনিসটা আমরা আশা করতে পারি। তো সেহেতু আমি বলবো যে এই দেশে থেকে, প্রবাসী থেকে যদি আমরা দেশের জন্য করতে চাই, তবে আমাদের প্রথমেই হবে এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ততা। এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত না হলে এদেশ থেকে আমরা বাংলাদেশের জন্য কিছু করার আশা বোধ হয় আমাদের সুদূর পরা হতো। কারণ এদের কাছে আমাদেরকে প্রথম দাবি করতে হবে, কোথায় দাবি করতে হবে, কার মাধ্যমে করতে হবে, সেটা এখানকার রাজনীতির সাথে সম্পৃক্ত হলেই আমরা সেটা বের করে নিতে পারবো। সেই জন্য আমি বলবো এদেশে আমরা যারা রাজনীতি করি বা সমাজের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তাদেরকে এদেশের রাজনীতির দলগুলো এবং এই দেশের এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য খুবই জরুরি এবং আমাদের সবারই উচিত রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। আমি বলবো অবশ্যই আমাদের ভাইয়ের প্রশ্নে অনুযায়ী অবশ্যই মূলধারার সাথে আমাদের সম্পৃক্ত হওয়া একান্ত দরকার। কেন আমরা 30 বছর 20 বছর কেউ আছি, যারা আছি, এই রাজনীতির সাথে আমাদের অবশ্যই আমাদের জড়িত হওয়া উচিত, এই বলে মনে করি আমি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, তরুণ প্রজন্মের শামসুর রহমান সৌমের সাথে আমরা এবার কথা বলবো। বাংলাদেশের নাম আমি এখানে স্কুলে যাই, অনেকেই জানে না এবং তাদের আইডিয়া নাই কোনো যে বাংলাদেশ কোথায়, কিরকম টাইপের। আমাকে অনেক আজব আজব অনেক প্রশ্ন করে অনেকে। আমাদের দেখাতে লাগবে আমাদের যে একটা আমরা যে বাঙালি, ওইটার অহংকার দেখাতে লাগবে। আমাদের দেখাতে লাগবে যে আমাদের ঐতিহাসটা কিভাবে তৈরি হয়েছে এবং ইতিহাসটা কিভাবে তৈরি হয়েছে, এবং আমাদের যে ভাষা আন্দোলন হয়েছে সবাইকে সেটাও জানাতে হবে যে আমাদের দেশই একমাত্র দেশ যার জন্য ভাষার জন্য, নিজের ভাষার জন্য অনেক জীবন দান হয়েছে। এবং 9 মাসে আমরা যে যুদ্ধ করে যে জয় লাভ করেছি সেটাও জানতে লাগবে এবং সবার সেটাই জানতে লাগবে। আমাদের দেশের ঐতিহাস প্রথম। প্রশ্নটা ছিল যে আমরা যারা প্রবাসী এই দেশের নাগরিক বা যারা প্রবাসে এই দেশে থাকি, তারা কতটুকু আমরা এই দেশের রাজনীতির সাথে জড়িত হতে পারি। তো আমি আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমরা যে জিনিসটা করি না বাঙালিরা, সবচেয়ে প্রথম যে আমরা সবসময় মুখে বলি যে আমরা রাজনীতি করতে জড়িত থাকি, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা কতজন বাঙালি হয় রিপাবলিকান অথবা ডেমোক্রেটিক, যার যেখানে ইচ্ছা সেখানে কয়জন আমরা অফিসিয়ালি তাদের এনলিস্টেড মেম্বার। আমরা কে বলতে পারি যে আমরা রেজিস্টার্ড ডেমোক্র্যাট বা রেজিস্টার্ড রিপাবলিকান। তারপরে 2 নম্বর কথা, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন 14 বছর আমি বস্টনে ছিলাম, তখন আমার ব্যক্তিগত, সেখানে আমরা যেটা করতাম সেটা হলো, আমার পাশের শহরের নাম ছিল ফিজবার্গ। সেখানে একটা পাকিস্তানি ভদ্রলোক ছিল, মোহাম্মদ মিয়া বশির। ভদ্রলোক একটা টেকনিশিয়ান সামান্য, কিন্তু উনি করতেন কি কিছু না, উনি রিটায়ার করার পরে প্রতি বছর সিটি কাউন্সিলের জন্য দাঁড়াতেন। ভোট পেতেন 20টা 25টা, কিন্তু প্রতি বছর কিন্তু 40,000 লোক ওই লোকটাকে চিনত যে এই মিয়া বশির যাচ্ছে, গাড়ি করে গেল, ব্যাংকে গেল, যেখানেই থামলো, এই মিয়া বশির, হাউ আর ইউ, হাউ এভরিথিং।
তো আমাদের মধ্যে আমরা স্ক্যাটার্ড অবস্থায় থাকি, এক শহরে হয়তো 20 জন, এক শহরে হয়তো একটা বড়োতে বা একটা কাউন্টিতে 10 জন, একমাত্র লস অ্যাঞ্জেলেস হচ্ছে ডাউনটাউন, আর নিউ ইয়র্ক শহর ছাড়া, আর শিকাগো এবং কয়েকটা ডাউনটাউন ছাড়া আমাদের বাঙালিদের খুব একটা যে আমরা কিছু করতে পারি সেরকম করার আমাদের কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সুযোগ যেটা সবচেয়ে বেশি আছে, যে জিনিসটা আমরা করি না, সেটা হলো যে আমাদেরকে প্রথমে আমেরিকান রাজনীতিতে ঢুকতে গেলে মেম্বারশিপ নিয়ে সেখানে আমরা যদি লস অ্যাঞ্জেলেসের যদি আমরা বাদল রহমান একটু আগে সোহেল বাদল রহমান বলল 35,000 বাঙালি আছে, তার মধ্যে যদি 10,000 বাঙালি আমরা লস অ্যাঞ্জেলেস ডাউনটাউনে থাকি এবং এই 10,000 বাঙালি যদি আমরা ঠিক করি যে আমরা ডেমোক্রেটিক পার্টিতে আমরা 8,000 জয়েন করব, 2,000 আমরা রিপাবলিকানে জয়েন করব, তো এই 8,000 লোকে আমরা 8টা বা 4টা আমরা ডেলিগেট পাঠাতে পারি ডেমোক্রেটিক পার্টিতে। যখন আমরা ডেলিগেট পাঠাতে তারা রেজিস্টার্ড মেম্বার হয়ে গেল এবং তাদের সাথে সিনেটর এবং কংগ্রেসম্যানদের ডিরেক্ট কানেকশন থাকে ডেলিগেটদের সাথে, সেই জিনিসটা আমরা কখনো করি না। এবং এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতেছি ততক্ষণ আমরা মুখে যে যতই কথা বলি না কেন আমরা এই দেশের রাজনীতির ধারে কাছেও যেতে পারবো না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ করার আগে, এবং আমার কৃতজ্ঞতা সেই সাথে যে বনভোজনের এত সুন্দর একটা বনভোজনের আয়োজন করেছেন এবং তারপর চ্যানেল আইকে এই অনুষ্ঠানের জন্য এতখানি সময় আপনারা দিয়েছেন। প্রবাসের মাটিতে এই সময়ের মূল্য যে কত তা প্রবাসী মাত্রই জানেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরও আমাদের এই উন্মুক্ত অনুষ্ঠানে। আপনারা বুঝতেই পারছেন বেশ কিছু শব্দের ত্রুটি ছিল, বেশ কিছু দৃশ্যপটের কিছু সমস্যা ছিল। আপনারা এই সব ব্যাপারগুলোই বাস্তবতার নিরিখে আমাদের আজকের এই অনুষ্ঠান তার মান বিচার করার জন্য এবং তার ভুল ত্রুটি আপনাদের নিজ গুণে ক্ষমা সুন্দরের চোখে দেখার জন্য। মাঝি বলে এসো নবীন, মাঠের প্রবাসী থেকে একজন বাংলাদেশি কিভাবে ভোট দেবেন, ইমেইলের মাধ্যমে, ডাকের মাধ্যমে, না তাদের দূতাবাসে এসে বা কনসুলেট কার্যালয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এ বিষয়ে এখনো কোনোই সিদ্ধান্ত হয়নি। তাই ভোর হলো দোর খোলো অনুষ্ঠানের পক্ষ থেকে, সমস্ত প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে আমরা সদাশয় সরকারকে অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এ বিষয়ে অনুরোধ করছি তারা যেন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য আশু পদক্ষেপ গ্রহণ করেন। অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এবং আমরা কি করলে আমাদের এই অনুষ্ঠানের মান আপনাদের জন্য আরও উপযোগী করে তুলতে পারি, আপনাদের আরও মনের মতো করে তুলতে পারি, তা আপনারা আমাদের লিখে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। ভোর হলো দোর খোলো অনুষ্ঠান থেকে আমি ইমতিয়াজ হাসান সোহেল আপনাদের সবাইকে আবারও একরাশ ভোরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।